আসসালামু আলাইকুম। রিডাক্স ফ্রেমওয়ার্ক বাংলা টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার পক্ষ থেকে। আমি মোহাম্মদ নুরুল্লাহ হোসাইন। গত দুটি পর্বে আমরা কিভাবে রিডাক্স ফ্রেমওয়ার্ককে একটি ডিফল্ট থিমে ইন্টিগ্রেট করা যায় থিম অপশনের জন্য। আপনারা যে দেখতে পাচ্ছেন যে সাইটের টপ বারে দেখাচ্ছে যে 2012 অপশন, এটাও এসেছে মূলত সেই রিডাক্স ফ্রেমওয়ার্কটা ইন্টিগ্রেট করার কারণে। তো আমরা এটা চেঞ্জ করব পরে, এখানে এফসি অপশন লেখা থাকবে। তো আমরা একটি থিমে রিডাক্স ফ্রেমওয়ার্ককে ইন্টিগ্রেট করতে পেরেছি। আমরা সেই অপশন থেকে লোগো আপলোডার, ব্যানার আপলোডার দিতে পেরেছি। এ পর্বে আমরা একটু অ্যাডভান্স বিষয় নিয়ে একটু দেখব। যেমন আমি যদি কোডটা একটু বড় করে দিই আপনাদের দেখার সুবিধার্থে, আমরা গিটহাব থেকে যে পেজটি ডাউনলোড করেছিলাম, যে ফোল্ডারটি, সেটি থেকে স্যাম্পল কনফিগ থেকে আমরা ফাংশনগুলো দেখতে পারি। তো সেখান থেকে আমাদের প্রয়োজন মতো ফাংশন আমরা যখন যেটা লাগছে ব্যবহার করছি। ওকে, তো এখানে একদম শেষে পাবলিক ফাংশন রয়েছে। এখানে পাবলিক ফাংশনে আমরা দেখতে পাচ্ছি যে, আমি দেখাচ্ছি, এখানে একটি ওপিটি নেম হিসেবে দেওয়া আছে রিডাক্স ডেমো। এখানে কমেন্টে লেখা আছে, দিস ইজ হোয়ার ইউর ডাটা ইজ স্টোরড ইন দ্য ডাটাবেস অ্যান্ড অলসো বিকামস ইউর গ্লোবাল ভ্যারিয়েবল নেম। তার মানে আমি এই যে সেটিং পেজ থেকে যে অপশনগুলো সেভ করছি, এগুলোর আউটপুট গিয়ে জেসন আকারে জমা হচ্ছে এই গ্লোবাল ভেরিয়েবল রিডাক্স ডেমোতে। তার মানে আমি যে সেটিংটা সেভ করছি সেটি রিডাক্স ডেমো নামক একটি, এখানে লেখা আছে হোয়ার ইউর ডাটা ইজ স্টোরড ইন দ্য ডাটাবেস, ডাটাবেজে হিসাব হচ্ছে, এবং অলসো বিকামস ইউর ভেরিয়েবল গ্লোবাল ভেরিয়েবল নেম। আমি একটু ভুল বলেছি, তার মানে ব্যাপারটা হচ্ছে যে ডাটাটি গিয়ে আপনার ডাটাবেজে জমা হচ্ছে এবং সেটি আমরা রিটার্ন করতে পারছি একটি গ্লোবাল ভেরিয়েবল রিডাক্স ডেমো এর মাধ্যমে। কিভাবে? আমরা যদি হেডার ডট পিএসপিটা লক্ষ্য করি, এখানে দেখা যাচ্ছে যে আমি লিখেছি পিএসপি গ্লোবাল, তারপর আমার ভেরিয়েবলের নাম রিডাক্স ডেমো, তারপর আমি এই রিডাক্স ডেমোর মাধ্যমে আমার সেভকৃত সমস্ত ডাটাকে আমি কল করলাম। এখন আমার প্রয়োজনে যেটা যেটা লাগবে আমি সেটাকে ডাকতেছি। যেমন আমি এখানে থিম লোগো নামে আমি নিজে একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম এবং এটা সমান হচ্ছে সেই রিডাক্স ডেমো গ্লোবাল ভেরিয়েবলের লোগো আপলোডারের ইউআরএল, এবং ব্যানারের বেলাও সেম, আমি দুটো জিনিসকে কল করলাম। এখন যদি আমার থিমে আরো অপশন থাকে, সেক্ষেত্রে আমি এখানে আরো একদম থিমের উপরে আমি এটা ডিক্লেয়ার করে নিব, বা আমি চাইলে প্রতিবার যখন পিএইচপি কোড লিখবো তার উপরে এটা লিখতে পারি। তো একবারে লেখাটাই বেটার, আপনার একসাথে লেখাটাও বেটার। এখানে আসলে আপনি যেভাবে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন সেভাবেই করবেন। ওকে, তো তারপর আমি পিএইচপি ইকো দিয়ে ব্যানারটিকে অ্যাক্টিভ করেছিলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে আমার একটা থিমে আমি যদি রিডাক্স, আমরা আসলে অন্যের জিনিস ব্যবহার করতে পছন্দ করি ভালো, বাট অন্যের নামটি ব্যবহার করতে আমাদের খুবই কার্পণ্যতা, যদিও এটা ঠিক নয়। কিন্তু ওপেন সোর্স প্রজেক্টে আপনি আপনার নাম দিতে পারেন। ওপেন সোর্স যেগুলো রয়েছে সেগুলোতে আপনার নাম দিলে তারা কিছুই মনে করবে না।
তারা একটি সুন্দর সুযোগ রাখে ডোনেশনের, আপনারা তো সেখানে ডোনেট করতে পারেন। তো আর যেগুলো পেইড সার্ভিস, যেগুলোর কপিরাইট সর্বসত্ত্ব একমাত্র যিনি তৈরি করেছেন তার, সেই জিনিসগুলোতে দয়া করে আপনাদের নিজের নাম ব্যবহার করার চেষ্টা করবেন না। আচ্ছা, তো এখানে অ্যাডমিন কনফিগে আমি ওপিটি নেম দিলাম এফসি অপশনস। আচ্ছা, দিয়ে আমি সেভ করে নিলাম। এখন আমি যদি এখানে আমার হেডারে সেম আউটপুট পেতে চাই, অপশন, ওকে ওকে। এখন আমার সাইটটি রিফ্রেশ করলেই ডাটা শো করবে না, কারণ হচ্ছে যে আমার ভেরিয়েবল চেঞ্জ হওয়ার কারণে, গ্লোবাল ভেরিয়েবল চেঞ্জ হওয়ার কারণে আমার সেটিংগুলো মুছে গেছে। এখন আমাকে আবার দিতে হবে। যেমন এটা হচ্ছে লোগো, এটা হচ্ছে ব্যানার, এই তো। এখন আমি সেভ করি, এখন যদি আমি দেখি সাইটটা, দেখা যাবে আমার সেটিংসটা চলে আসছে। তার মানে আপনারা দেখলেন কিভাবে আপনাদের আপনারা এক নিজস্ব গ্লোবাল ভেরিয়েবল ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে থিমের স্টাইল শীটটা, থিমের ফন্টটা গুগল ফন্ট দিয়ে বিভিন্ন, যেন ইউজার চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারে, সেটি কিভাবে করব। আচ্ছা, সেটি কিভাবে করব, এজন্য যদি আমরা ইন্সপেক্ট করে দেখি যে এখানে দেখা যাচ্ছে যে তারা বডিতে কোনো ফন্ট ব্যবহার করেছে কিনা। হ্যাঁ, বডি কাস্টমাইজ ফন্ট এনেবল, এখানে এই ফন্টটি রয়েছে। ওকে, এরিয়াল, আমরা এটি চেঞ্জ করব। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, শুরুতেই স্যাম্পল কনফিগারেশন পেজ, সেখান থেকে টাইপোগ্রাফি, কারণ আমরা শুধু ফন্ট নিব না, আমরা ফন্ট সাইজ, ফন্ট স্টাইল, ফন্ট কালার সবকিছু নিয়ন্ত্রণ করব। ওকে, টাইপোগ্রাফি কি আরো রয়েছে কিনা, টাইপোগ্রাফি বডি, এখানে থাকে হচ্ছে কালার, ফন্ট সাইজ, নট ব্যাড। এটাই ব্যবহার করব আমরা। আমি আপনাদের সুবিধার জন্য স্ক্রিন সাইজটা বড় করে নিয়েছি, আপনারা যেন দেখতে পারেন। এখন একটু ছোট করলাম। এখানে হোম সেটিং এর ভিতর লোগো সেটিং এর পর হচ্ছে ব্যানার আপলোডার। ওকে, এখানে যে সেকশনের নিচে সেকশন, ব্যানার সেকশন। ওকে, এখানে সরি, এটা হচ্ছে টাইপ থাকবে, টাইপোগ্রাফি। এর আগে আমরা টাইপ ব্যবহার করেছিলাম মিডিয়া, এবার ব্যবহার করছি টাইপোগ্রাফি। আচ্ছা, এখানে আরেকটা টাইপোগ্রাফি রয়েছে, একটা স্পেসিফিক ব্যবহার করব। টাইপোগ্রাফি, এখানে দু ধরনের টাইপোগ্রাফি রয়েছে, আপনাদেরকে আমি একটু সহজ দেখাচ্ছি। এইটাই খুঁজতেছিলাম, এটা। এক্ষেত্রে আপনাদের অনেক মজার একটা বিষয়, এটা নিচ্ছি কেন, আমি কোডগুলো একদম টিউটোরিয়ালের শেষে আমি সোর্সগুলো দিয়ে দিব, তখন আপনারা দেখতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, টাইপোগ্রাফি তো একটা ছিল, আপনারা নিজেরাই বুঝতে পারবেন কেন আমি এটা নিলাম, যখন সুবিধাটা আমি বলবো। আচ্ছা, এখানে কিছু কোড বেশি রয়েছে। ওকে, আইডি, অপশন,
ওপিটি টাইপোগ্রাফি, নো, এটা হবে আমার বডি টাইপোগ্রাফি। তার মানে পুরো বডিতে যে ফন্টটি থাকবে, বডির ভেতরে আমি দেখতে পাচ্ছি এখানে বডিতেই ফন্টটা এমবেড করা আছে। আমি ইচ্ছা করলে পার্টিকুলার ক্লাসকে ধরতে পারি সেই হিসেবে। আমি এখন দেখতেছি বডিতেই ওপেন সেন্স। আচ্ছা আচ্ছা, না আমি এখানে আপনাদেরকে দেখাই এই ডেসক্রিপশনের ফন্টটা চেঞ্জ করে। তাহলে কি রয়েছে, সাইড ডেসক্রিপশন, S2 সাইড ডেসক্রিপশন। ওকে, আচ্ছা, তো এখানে কম্পাইলার দরকার নেই। গুগল, এটা যদি আপনি গুগল ফন্ট দিতে চান, যে ইউজার এখান থেকে গুগল ফন্ট ইউজ করতে পারবে, তাহলে সেটা ট্রু করে দিবেন, তা না হলে ফলস দিবেন। আর ফন্ট ব্যাকআপ, আপনি যদি গুগল ফন্ট দিলে কি হবে, গুগল ফন্ট দিলে অবশ্যই ইন্টারনেট থাকতে হবে। এখন যদি ইন্টারনেট সংযোগ না থাকে, বা সাপোজ গুগলের ফন্ট সার্ভারটা ডাউন হয়ে গেল, সেক্ষেত্রে একটা ব্যাকআপ ফন্ট যদি আপনি রাখতে চান, তাহলে পিসি থেকে ফন্টটি শো করবে, সেটা হচ্ছে ফন্ট ব্যাকআপ। এটা আপনি ট্রু করে রাখতে পারেন বা ফলসও করে দিতে পারেন। আমার আসলে দরকার নেই এটা। এডিশনাল টু গুগল ফন্ট স্টাইল, এগুলো সব গুগল ফন্টের জন্য দরকার নেই। অল স্টাইল টু। ওকে, এখন হচ্ছে আউটপুট এবং কম্পাইলার। আমি এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য খুঁজে পাইনি, তো এজন্য আমি বেশি বোঝাতে পারতেছি না যে আউটপুটটা স্পেসিফিকলি কি জন্য কাজ করে এবং কম্পাইলারটা। যেমন এখানে লেখা আছে যে an array of css selector to apply this font style to dynamically, মানে এখানে আমি একটি স্টাইল শিটকে ইন্ডিকেট করব, সেই স্টাইল শিটে গিয়ে সরাসরি আমি সেটিংস থেকে যে সেটিংসটা সেভ করব সেটা অ্যাপ্লাই হবে। এবং এখানেও লেখা আছে an array of css selectors to apply this font style to dynamically। তার মানে আমি দেখতেছি কমেন্ট একই লেখা, এটা আউটপুটও একই ধরনের আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা, ইউনিট হবে পিক্সেল নাকি পার্সেন্ট, আপনারা সেটা নিয়ন্ত্রণ করতে পারবেন। সাবটাইটেল, আপনি এখানে যদি ইউজারকে লিখে দিতে চান যে চেঞ্জ ইউর সাইট সাবটাইটেল ফন্ট হেয়ার, তাহলে আমি এটা নামটা চেঞ্জ করে দেই, সাবটাইটেল টাইপোগ্রাফি। সাবটাইটেল টাইপোগ্রাফি। ওকে ওকে, আচ্ছা, এখন সাবটাইটেলটি আমার কোন ক্লাসে রয়েছে সেটা আমাকে দেখতে হবে। যেমন এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি সাবটাইটেলটি রয়েছে সাইট। সরাসরি যদি আমি, আচ্ছা, আপনাদের একটি সুন্দর জিনিস বুঝিয়ে দেই। যেমন এখানে দেখতে পাচ্ছি যে সাইট ডেসক্রিপশন এখানে শো করছে, কিন্তু অনেক সময় আমাদেরকে আমরা ভুল করে ফেলি সিলেক্টর নির্বাচন করতে, সিলেক্টর খুঁজে পেতে। তো সেক্ষেত্রে আপনারা সেই যে লাইনটি সেটিতে ক্লিক করে, এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যাড রুলে ক্লিক করবেন। এখানে S2 দেখাচ্ছে, অ্যাড রুল, এটা কি রুলটা আছে নাকি? অ্যাড রুল, আমি যেটা চাচ্ছি সেটা আসছে না। আচ্ছা, আচ্ছা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম আসলে, যে যখন এই HTML অংশে আপনি কোনো কিছু সিলেক্ট করবেন এবং এখানে যদি অ্যাড রুল দেন, সেখানে যে সিলেক্টরটি দরকার হয় সেটি শো করে। হ্যাঁ, এখানে S2 আসতেছে। এখন S2 তে যদি আমি কোনো CSS লিখি, তাহলে সকল S2 তে সেই ইটা স্টাইলটা অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছিলাম যে S2 এখানে লেখা আসুক ডট সাইট ডেসক্রিপশন, তো সেটা যেহেতু আসেনি, তো সমস্যা নেই,
এটা নিজেরাই লিখে নেই, আপনারা এটা দেখলে বুঝবেন। এখানে ডিফল্টভাবে দেওয়াই ছিল যে h2 ডট সাইট ডেসক্রিপশন, তার মানে হচ্ছে যে এই সাইট ডেসক্রিপশন h2 তে এই আউটপুটটি কাজ করবে। আমি যদি চাই যে শুধু সাইট ডেসক্রিপশন দিব, সেটাও সম্ভব, অবশ্যই একটা ডট দিতে হবে। এবং এখানে কম্পাইলারে আমি এটা দিব না, কম্পাইলারটা আমি ব্যবহার করব না। আচ্ছা, তো এখন যদি আপনি গুগল ফন্ট ব্যবহার করতে চান, অবশ্যই আপনার একটি গুগল এপিআই পাবলিক ফাংশনে দিয়ে দিতে হবে। মাস্ট বি ডিফাইন্ড এ গুগল এপিআই কি হেয়ার। আপনি গুগল এপিআই কি পেতে পারেন এখান থেকে, লিঙ্কটি দেওয়া আছে সেখানেই। আচ্ছা, এখন আমি আমার অন্য একটি থিম থেকে গুগল এপিআই ব্যবহার করি। এখানে আমি গুগল এপিআই কিটি দিয়ে দিলাম। এবার সেটিংসটি সেভ করে আমি যদি থিম অপশনে যাই, এখানে দেখতে পাবো যে আমার নতুন একটি অপশন যুক্ত হয়েছে, যেটি হচ্ছে সাবটাইটেল টাইপোগ্রাফি। এখানে আমি যদি এখানে দেখতে পাচ্ছি যে আমার গুগল ফন্টগুলো দেখাচ্ছে। আমরা একটি ফন্ট খুব বেশি চিনি, ওপেন সেন্স। এখানে ওপেন সেন্সটি দিলে ওপেন সেন্স ফন্টটি দেখা যাচ্ছে। অনেকেই আমি একটা সুন্দর ফন্টের নাম দেখাই। এই ফন্টটা খুব সুন্দর, ইউ ডিজাইন থিমে ব্যবহার করা হয়েছে এটা। আচ্ছা, তো আমি একটু চাচ্ছি যে স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে। স্টাইলিশ ফন্ট আপনারা সরাসরি নাম জানা থাকলে সেটা অ্যাপ্লাই করবেন, এখানে পাবেন পুরো লিস্টটাই। আচ্ছা, এটা থাকুক। এবং আপনি ফন্টের সাইজ নির্ধারণ করতে পারবেন। যদিও সাবটাইটেল অনেক ছোট হয়, কিন্তু সেটিংসটি কাজ করছে কিনা সেটি বোঝার জন্য আমি এখানে একটু মান বাড়িয়ে দিচ্ছি। 40 পিক্সেল দিলাম। টেক্সট অ্যালাইন দরকার নেই। কালার আমি কালার দিলাম রেড। ওকে, এখন সেভ করছি। এবার যদি আমার সাইটটাকে রিফ্রেশ করি, আমি দেখতে পাচ্ছি যে আমার সাইটের যে সাবটাইটেল রয়েছে সেটির টাইপোগ্রাফি চেঞ্জ হয়েছে, কিন্তু এখানে কালারটি চেঞ্জ হয়নি। এখন কালারটি চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে যে এই H2 এর কালার ডিফল্ট ভাবে থিমে দেওয়া আছে, যে কারণে আমার স্টাইলটি অ্যাপ্লাই হচ্ছে না। তো সেটি করার জন্য অবশ্যই আপনারা স্টাইল শীট থেকে যদি যেখানে কালার থাকবে, যদি আপনি মনে করেন যে এখানে একটা ফন্ট স্টাইল দিয়ে দিলেন যেটা ডাইনামিক ভাবে আসতেছে, কিন্তু থিমের স্টাইল শিটেও আপনি ডাইনামিক ভাবে থিমের স্টাইলেও আপনি ফন্টের স্টাইল দিয়ে দিলেন, তাহলে কোনটা দুটো ওভাররাইট করে যেটা পরে দিবেন সেটাই পাবে, এবং যেটাতে ইম্পর্টেন্ট দেওয়া থাকবে সেটাই পাবে। এই কারণে আপনারা এটা যখন ব্যবহার করবেন, থিম অপশন যখন নিজেরা ডেভেলপ করবেন, তখন স্টাইলে সেই জাঙ্ক কোডগুলো ডিলিট করে দিবেন। এখানে কালারটি কোথা থেকে পাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি কি কালার চেঞ্জ করেছিলাম? কালার চেঞ্জ করেছিলাম। তাহলে এটা পাচ্ছে সাইট হেডার 2, এখানে একটা কালার দেওয়া আছে। স্টাইল শিটের 564 নম্বর লাইনে আমি মুছে দিয়ে দেখিয়ে দেই। স্টাইল স্টাইলার সিএসএস
PS 564 কন্ট্রোল জি 64 এখানে এখানে ফন্ট সাইজ ছিল, এই কারণে ফন্ট সাইজ কাজ করেনি। ফন্ট ওয়েট ছিল, ফন্ট সাইজ ছিল, লাইন হাইট ছিল, কালার ছিল, তার মানে পুরো ক্লাসটাই আমার এখন দরকার নেই। ওকে, এখন যদি আমি রিফ্রেশ করি দেখা যাচ্ছে যে আমার পুরো সেটিংসটাই অ্যাক্টিভ হলো। তো আশা করি এখন আপনারা যে কোনো থিমের টাইপোগ্রাফি ইচ্ছে মতো চেঞ্জ করতে পারবেন। এ বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে টাইপোগ্রাফি বিষয়ে, লোগো আপলোড, ইমেজ আপলোডারের বিষয়ে এবং রিডাক্স ফ্রেমওয়ার্ক আপনার থিমে ইন্টিগ্রেট করার ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ফ্রিল্যান্সিং কেয়ার গ্রুপে প্রশ্ন করুন, আমি আপনাদের যথাসম্ভব উত্তর দেব। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়ালটি দেখার জন্য। আগামী টিউটোরিয়াল পর্যন্ত আপনারা ভালো থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়।